নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। অপারেশন সিঁদুর প্রত্যাঘাত আপাতত প্রধানমন্ত্রী জানিয়েছেন স্থগিত আছে। পাকিস্তান যদি বাড়াবাড়ি করে বা পাকিস্তানের শয়তানি যদি আবার চাগার দেয়, তাহলে কিন্তু ভারত আবার প্রত্যাঘাত করবে। ইতিমধ্যেই 9টা টেররিস্ট ক্যাম্প গুড়িয়ে দেওয়া হয়েছে, 11টা বায়ুসেনার ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং আজকে পাকিস্তানের বলা যেতে পারে যে তাদের যে মিলিটারি বেস সেটার প্রায় কোমর ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু অপারেশন সিঁদুর তো আপাতত স্থগিত আছে, কিন্তু তাকে কেন্দ্র করে রাজনীতি, সেটা কিন্তু তার পারদ আমরা বলতে পারি ক্রমাগত চলছে। সেটা কি জাতীয় রাজনীতিতে, কি বঙ্গের রাজনীতিতে। আজকে আমরা বাংলার রাজনীতিতে অপারেশন সিঁদুরকে এবং বঙ্গ রাজনীতি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক। রাজাদা, আমরা অপারেশন সিঁদুরের পর যেটা দেখছি সেটা হচ্ছে একটা জাতীয়তাবাদ, তার একটা হাওয়া কিন্তু ক্রমাগত উঠছে। শুক্রবার দিন বিজেপি এটাকে কেন্দ্র করে তেরঙ্গা যাত্রা করবে। অলরেডি বিজেপি 14 তারিখ থেকে 10 দিন ভারতের নানা জায়গায় তেরঙ্গা যাত্রা করছে। আজ লালচকে, জম্মু এবং শ্রীনগরের বিভিন্ন জায়গায় বিজেপির তরফ থেকে তেরঙ্গা যাত্রা শুরু হয়েছে। তো তৃণমূল কংগ্রেস কিন্তু আমরা দেখলাম রাজাদা এই ইস্যুতে কিন্তু আর কি পুরোটাতে কেন্দ্রের পাশেই দাঁড়িয়েছে। তারাও শনিবার এবং রোববার তারা কিন্তু এই সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তারাও মিছিল করবে। কোন রকম পলিটিক্যাল কোনো ভাষণ দেওয়া থাকবে না। তারাও ব্লকে ব্লকে সেনাবাহিনীকে কুর্নিশ জানাবে, তাদের স্যালুট জানাবে। উল্টো দিকে সিপিএম, তারা কিন্তু যুদ্ধ নয় শান্তি চাই যেমন বলছে, একদিকে যুদ্ধজীবী, আর একদিকে তারা বলছে উগ্র জাতীয়তাবাদ, এবং যাতে ভারতের ফেব্রিক না নষ্ট হয়ে যায়, তাই জন্য তারা শান্তি মিছিল করছে। তো বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে অপারেশন সিঁদুরের পর সেটাকে ঘিরে রাজনীতির পারদ কিন্তু চড়ছে। আপনি কিভাবে দেখছেন এই তিনটে দলের যেভাবে এগোচ্ছে এই জাতীয়তাবাদ নিয়ে? হ্যাঁ, দেখুন, যুদ্ধের সময় সবার মধ্যে একটা জাতীয়তাবোধ জেগে ওঠে। তো খেলার মাঠের সময় একটা দেখা যায় যে বড় বড় খেলা হলে সেখানে ভারত পাকিস্তান খেলা হলে বেশ সবাই দেশের কথাই ভেবে ওঠে। এবং যুদ্ধ হচ্ছে তো কথাই নেই, সব সব মানুষই মানে ছোট বড় সবাই কিন্তু একটা দেশপ্রেমে একদম মানে একদম মগ্ন বলা যেতে পারে। এবং দুই চারজনকে বাদ দিলে অধিকাংশ মানুষই তখনই সবাই একেবারে উৎকণ্ঠিত অবস্থায় থাকে যে কি হচ্ছে না হচ্ছে কি হবে। এবং যারা আমাদের শত্রুর সঙ্গে ঘর করছে তাদেরকেও তারা নিন্দা করতে শুরু করে। আহ, যাই হোক, এমন কিছু কিছু দেশের আচরণ তো সাধারণ মানুষের পছন্দ হয়নি, তারা তাদেরকেও গালাগালি করছে, এটা দেখা যায়। এবং যারা আমাদের পাকিস্তানকে বিরোধী শক্তি, পাকিস্তানকেও অস্ত্রশস্ত্র বেচেছে, হ্যাঁ, তুরস্ক থেকে জব করে তাকেও কেউ ছাড়ছে না। এমনকি যারা পাকিস্তানকে সমর্থন করছে, যে দেশটার সম্বন্ধে খুব একটা এখানকার সাধারণ মানুষ জানে না, আজারবাইজান, ভারী সুন্দর দেশ আমার যাবার খুবই, তাকে নিয়েও মানুষ নিন্দে করছে। কেননা তুরস্ক আজারবাইজান এরা একেবারে ডাইরেক্টলি পাকিস্তানকে সমর্থন করে। আমি এইসব কথা বললাম এই কারণে যে যুদ্ধ একটা কিন্তু বড় ইকুয়ালাইজার, সবাইকে সমান করে দেয়, সবাইকে দেশভক্তিত করে দেয়, খেলাও তাই করে, বড় খেলা করে। এখন যারা রাজনীতি করেন তারা সবসময় কোনো ঘটনার থেকে মানে ডিভিডেন্ড তুলতে চান, লভ্যাংশ তুলতে চান। তো যুদ্ধ হচ্ছে তাই, হ্যাঁ, আমার দল কি পাবে, আমার দলের অবস্থানটা কি, সেইটা যদি মানুষের কাছে একটু নিজের মতন করে ন্যারেটিভ তৈরি করা যায়, তাহলে মানুষ হয়তো আমাকে বুঝতে পারে, আমার কাছে আসতে পারে। আমি প্রথমেই আসি বামপন্থীদের কথা। তারা বলছে যুদ্ধ নয়, যেটা আপনি বললেন শান্তি টান্তি চাইছে। তো সেইগুলো এখন ধোপে টিকবে, বুঝলেন। এবং বামপন্থীদের যে অংশটা মানে পাকিস্তানে জল দাও বলছে, এটা কিন্তু খুব মানে মারাত্মক স্ট্র্যাটেজিগত রাজনীতিগত ভুল। হতে পারে মানবতার জন্য আমাদের সবারই কত কাজ করা উচিত, হ্যাঁ, কিন্তু এই সময় যারা আমাদের সাধারণ মানুষকে মেরেছে মারছে,
হ্যাঁ, তাদের সাধারণ মানুষের জন্য আমাদের বিগলিত প্রাণ হতে হবে, এই ধরনের ভাবনা চিন্তা যাদের আছে সেই বামপন্থীরা যে আজকের দিনে যখন এইসব ঘটনাগুলো ঘটছে, তাদের সমর্থনের মানে খুব একটা কিছু নেই। এই অনুষ্ঠানগুলো হয়তো করছেন হয়তো আবেগের তাড়নায়, অথবা হতে পারে বিদেশি চক্র আছে, তাদেরকে নানান ভাবে বলছে, নানান ভাবে রাজা, তাদেরকে আপনাকে আমি এখানে একটা প্রশ্ন অ্যাড করতে চাই। আপনি যদি দেখেন মুর্শিদাবাদে বামপন্থীরা, তাদের দুই সমর্থক হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, সেখানে তারা তাদের ধর্ম পরিচয়ের জন্য খুন হয়েছিলেন, কিন্তু বামপন্থীরা, সিপিএম সেটা স্বীকার করতে চায়নি। তারা বলেছিলেন ভাতের লড়াই করতে গিয়ে খুন হয়েছে, ফলে সেই পরিবার তাদের থেকে সরে গেছে। একইভাবে এখানে যে এই যে জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ যেটা উঠছে, সেটা কি সিপিএম ধরুন কোনো জায়গায় সিঁদুরে মেঘ দেখছে, একদিকে হিন্দুত্ব একদিকে জাতীয়তাবাদের এই হাওয়া, সেটা কি তারা কোনো সময় তাদের এই যে বললাম যে রাজনৈতিকগতভাবে আরো কোণঠাসা হয়ে যাবে, সেটা কি তারা মনে করছে? দেখুন মানে কমিউনিজমের সঙ্গে জাতীয়তাবাদের সংঘাত আছে এরকম ভাবনা খুব, যারা মানে অন্য দেশের কমিউনিজম কে দেখেছেন জানেন, তারা এটাকে খুব একটা মনে করে না। সিপিআই দেখুন, ওরা জাতীয়তাবাদের সঙ্গে এটাকে মেশাতো। জাতীয় হুম। গণতান্ত্রিক ওরা যেটা বলতো, এরা বলতো জনগণতান্ত্রিক, ওরা বলতো জাতীয় গণতান্ত্রিক, মানে দেশকে মেশাতে হবে। এবং আমি সব দেশের উদাহরণ টানলে মুশকিল আছে, মাও সেতুংয়ের যদি কথা বলি, মাও সেতুং কিন্তু চাইনিজ জাতীয়তাবোধটাকে ব্যবহার করে এগিয়েছিলেন। হ্যাঁ, কখনো এই চাইনিজ জাতীয়তাবোধকে উনি কিন্তু মানে ফেলে ফেলেননি। বহু জায়গায় ওনাকে টেনেছেন, চাইনিজ খাওয়া দাওয়া বেশভূষা এইগুলোর যে টেনে নিয়েই কিন্তু উনি কমিউনিজমটাকে প্রচার করেছিলেন। কেননা আপনি যদি কমিউনিজমটা এমন একটা সম্পূর্ণ মানে উটোপিয়ান আইডিয়া যদি করেন, মানে হ্যাঁ একটা অদ্ভুত বাস্তব বা অদ্ভুত মানে আদর্শ সংক্রান্ত যদি চিন্তা ভাবনা করেন, তাহলে সাধারণ মানুষ এটা গ্রহণ নাও করতে। না দাদা, সুতরাং আমি এই ধরুন আপনি, এরা যে যুদ্ধ চাই না বলছে, ঠিক আছে, যুদ্ধের বিরুদ্ধে, তাদের এক দেখলাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সে বললেন যে ওখানে কোথায় যদি যদি জঙ্গি ক্যাম্প ধ্বংস হয়ে গিয়ে থাকে, যদি ভারতের থেকে তার পাকিস্তানের যে স্টেটমেন্ট দিচ্ছেন তার কোট করছেন, কিন্তু আপনি যদি কমিউনিস্টের ইতিহাস থাকেন, সেটা স্টালিন হতে পারে, মাও হতে পারে, সেখানে যেটা কালচারাল রেভলিউশনের নামে প্রচুর, এবং কম্বোডিয়া হতে পারে, প্রচুর মানুষকে তো তখন খুন করা হয়েছে রাজারা। এরকম তো তখন তো যুদ্ধ নয় শান্তি চাই এই কথাগুলো তো তখন ওঠেনি, তাই না? দেখুন মানে পলপটকে আমাদের মনে আছে, পলপট হ্যাঁ, যেভাবে ক্যাম্বোডিয়ায় মানে কয়েক লক্ষ মানুষকে মেরেছিল, সেটা তো মানে হ্যাঁ, মানে বোধহয় কেউ বলেনি। সলজেনিসিন তো মানে হ্যাঁ, সলজেনিসিনের যদি গুলাগার প্রিলগও পড়েন, সেখানে বোঝা যাবে যে রাশিয়ায় মানে কিভাবে সাধারণ মানুষের উপর নিষ্ঠুর অত্যাচার করা হয়েছে, কয়েক লক্ষ মানুষকে মানে মেরে ফেলা হয়েছে। আমি চায়নায় ছিলাম, খবর পেতাম মাঝে মধ্যেই নানান জায়গায় নতুন বিল্ডিং হচ্ছে, নতুন কিছু হচ্ছে, মাটি করে প্রচুর মানে মানুষের পারে কঙ্কাল পাওয়া যাচ্ছে। তো এগুলো কারা মেরেছে, তাই না? সব তো ওরা প্রচার হুম। করে না। তো হলেই মানে আপনার শ্রেণী শত্রু, পছন্দ না হলেই একদম শ্রেণী সবাইকে শত্রু। শ্রেণী শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, শ্রেণী শত্রু বানিয়ে দেওয়ার যে চেষ্টা আছে। জিয়াং জিওপিং, তার ছেলেকে তো গুলি করে ল্যাংড়া হয়ে গেল, মানে খোড়া হয়ে গেল তার ছেলে ডেং জিওপিং। হ্যাঁ, আপনি জানেন যে যে পরিবর্তিত চায়নার যিনি রূপকার মাও হ্যাঁ, সেতুং, তো তার ছেলেকেও মেরে মারার চেষ্টা করেছে। যাই হোক, তো এদের কে আপনি শত্রু কিভাবে দেখছেন এই যে সিপিএম এর হ্যাঁ, এই 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 যে সিপিএম এর এই আন্দোলনকে কিভাবে দেখছেন বর্তমান সময়ে? আমি সেটাই বলছি, এরা ফলে এই যে আন্দোলন, যুদ্ধের সময় যে যদি আপনি আন্দোলন করেন, হ্যাঁ, ভারত পাকিস্তানের খেলা হচ্ছে, আপনি যদি বলেন বা কারোকে সমর্থন করো না, মানুষ কিন্তু আপনার দিকে হাসবে, বুঝেছেন না? হ্যাঁ, ভারত পাকিস্তানের হুম। যুদ্ধ হচ্ছে, আপনি যদি বলেন ভারতকে সমর্থন করো না, যুদ্ধ চাই না, এইগুলো এগুলো গ্রহণযোগ্য হবে না, এগুলো বাস্তবসম্মত নয়। এবং কি কোথায় গিয়ে কি গুলি চালিয়েছে সামান্য কিছু, এই যে কথাবার্তা, উন্নাসিক কথাবার্তা, এরা দেখুন একটা জায়গায় চলে গেছে 35 বছরের ক্ষমতায় থেকে। এবং বিকাশবাবু হয়তো একজন মানে বিখ্যাত উকিল, তা সে যে খাতিয়ে আছে সেটা তো কোনো সন্দেহ নেই, সেটাকে এখনো অবরোধ রাজ্যসভার সদস্য আছেন একমাত্র পশ্চিমবঙ্গ থেকে। উনি রিটায়ার করলে আর মানে আগামী 15-20 বছরে পশ্চিমবঙ্গ থেকে হ্যাঁ রাজ্যসভার সদস্য যাওয়া মুশকিল।
বা লোকসভাতেও মুশকিল। যাই হোক, তো বুঝতেই পারছেন যে উনি যে ধরনের স্টেটমেন্ট করছেন, পার্টি ওনার একটা সুযোগ ছিল নিজেকে প্রতিষ্ঠিত করা। এই যে যে বামপন্থা, যার কোনো বাস্তব ভিত্তি নেই, সেখান থেকে বেরিয়ে আসে। যাই হোক, সে বামেদের সমালোচনা করা তো আমার এই মুহূর্তে আপনার প্রোগ্রামের কাজ না। তো নয়, বা আমারও কথা নয়। আপনি জিজ্ঞেস করছেন যে ওরা যেটা করছে এতে রাজনৈতিক কোনো ফায়দা পাবে না, ফায়দা পাবে কিনা, আমি বলবো যে না, একদমই পাবে না। যে ধরনের কাজ করছে তাতে তাদের রাজনৈতিক এই মুহূর্তে রাজনৈতিক সুবিধে নেই, কেন মানুষ একেবারে দেশপ্রেমে মগ্ন আছে। কেননা করছে পাকিস্তান ঢুকে পড়তে পারে, আক্রমণ করতে পারে। এখন একযোগ না থাকলে, সরকারকে সমর্থন না করলে যথেষ্ট বিপদ আছে। আপনার হয়তো 71 দেখার সময় হয়নি, 1971। আমি তখন বাচ্চা ছিলাম, দেখেছি কিভাবে মানুষ সব একযোগ হয়ে গিয়েছিল। মানুষের বিপন্নতা থেকেই মানুষের মানে ঐক্যবদ্ধতা আসে, এটা তো সবাই জানে। তো বুঝছেন, তো সকলেরই ভয় ছিল যুদ্ধ হলে কি হবে। কেন অনেকের সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি মনে পড়ছিল, কি হবে। তখনও তো 71 সালে তো একটা দেশ তত, হ্যাঁ, এতটা আর্থিক দিক থেকে উন্নত লাভ করেনি, খাবার দাবারের যথেষ্ট অভাব ছিল। তো চারিদিকে একটা ভয় ছিল যুদ্ধের পরে কি হতে পারে। তার ফলে অনেকেই, তখন একটা মানুষের মধ্যে একাগ্রতা তৈরি হয়। আপনি দেখবেন যে 71-এর যুদ্ধের পরে, 71-এর যুদ্ধ তো আর একদিন না, অনেক দিন ধরেই চলার সময় 71-এ কিন্তু কংগ্রেস কিন্তু বিরাট ভোটে এগিয়ে ছিল। মানে কংগ্রেস কিন্তু সারা ভারত জুড়ে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গলও, তারা কিন্তু এই যুদ্ধ যুদ্ধ ভাবের ব্যাপারটা, বাংলাদেশ সৃষ্টি, সেখানে ভারতের অবদান, এইসব করে কিন্তু কংগ্রেস অনেকটাই, জাতীয় কংগ্রেস, তখন তো আর তৃণমূল কংগ্রেস ছিল না, তারা কিন্তু একটা নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। পশ্চিমবঙ্গের হুম। বামে যে নকশালদের যে জায়গা ছিল, সেখানে নব কংগ্রেস, হ্যানতাম ইত্যাদি, তারা একটা বিস্তার লাভ করে। এবং পরবর্তীকালে সেখান থেকে আপনার 72 সালে কংগ্রেস পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসে। তো এটা বলার উদ্দেশ্য যে সেটাও কিন্তু কংগ্রেসে এগিয়ে আসাটা কিন্তু জাতীয়তাবাদের একটা ওই ইন্দিরা গান্ধীর ওই যে 71-এর যুদ্ধ না হলে কিন্তু এটা ঘটতো না হয়েছে। তখন আপনি, ভারতীয় জনতা পার্টি হ্যাঁ বলুন ছিল না। দাদা। হ্যাঁ হুম। হ্যাঁ, সেই দিকেই যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি তখন ছিল না, জনসংঘ ছিল। কিন্তু জনসংঘ সেভাবে আর তখন মানে তার যে সূর্য অনেকটাই অস্ত গিয়েছিল। পশ্চিমবঙ্গে তাদের, যদিও পশ্চিমবঙ্গেই তার উৎপত্তি হয়েছিল। 52 নির্বাচনে আমরা 3জন জনসংঘের এমপি কে দেখেছিলাম। আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দক্ষিণ পশ্চিম থেকে জিতেছিলেন। তো যাই হোক, আরো বোধহয় মেদিনীপুরের কেউ ছিলেন, ঝাড়গ্রামে, আমি এই সবটা আমার খেয়াল পড়ছে না। 3জন ছিলেন এইটুকুন খেয়াল আছে। কিন্তু তারপরে ধীরে ধীরে ভারতীয় জনসংঘ অনেকটাই অস্তমিত হয়ে যায়। এবং তাদের দিল্লি উত্তর বলাই তাদের যথেষ্ট শাখা ছিল, এবং কিছু কিছু জায়গায় তাদের মহারাষ্ট্র, কর্ণাটকও তাদের গিয়েছিল। কিন্তু তারা খুব একটা কিছু করতে পারেনি। 80 নির্বাচনে তারা কিন্তু দুটো মাত্র সিট পেয়েছে। কিন্তু ধীরে ধীরে কংগ্রেস যখন দেখা যায় যে জাতীয়তাবোধ, এই যুদ্ধ টুদ্ধ ছিল না, 71-এর পর তো আর যুদ্ধ হয়নি। আর যুদ্ধই আপনাকে বললাম না, একটা গ্রেট ইকুয়ালাইজার, সবাইকে সমান করে দেয়। তো হুম। যুদ্ধ না হওয়াতে কংগ্রেস কিন্তু অনেকটাই জাতীয়তাবাদের কথা বলে উঠতে পারে, বা মানুষ বুঝতে পারছেন না ব্যাপারটা কি। জাতীয়তাবাদ মানে কি, দেশটাকে পতাকা তোলা? হ্যাঁ, খেলার মাঠে যে হয় একটা উন্মাদনা, ওই 1 ঘন্টার খেলাতে শেষ হয়। আর একটু বড় খেলা হলে বড়ক্ষণ, একটু বেশিক্ষণ চলে। কিন্তু জাতীয়তাবোধটা তো পার্মানেন্ট না, কিছুটা লঙ্গার, কিন্তু খেলার হ্যাঁ। মাঠের থেকে তো অনেকটাই বেশি স্থায়ী এখানকার যেমন আমরা দেশের জানি প্রেক্ষাপট। রাজাদা, বিজেপি জাতীয়তাবাদ বা এটা নিয়ে যাবে, সেখানে দাঁড়িয়ে বিজেপির যদি আপনি রাজনীতি দেখেন, এবং সেখানে আলটিমেট প্রধানমন্ত্রী যে বারবার করে কথা বলছেন আমরা ছাড়বো না, ঘোড়ার ঢুকে মারবো, তো বিজেপির এটা কিভাবে দেখছেন, কিভাবে এটা আমি এগিয়ে নিয়ে সেদিকে যাবে? সেই দিকেই আসছি। জাতীয়তাবাদের তো ওরাই মতো উন্মেষ ঘটালো, এবং সেখানে ওরা দেখলো যে যুদ্ধ ব্যাপারটা তো অনেকটাই থেমে গেছে। তখন ওরা এই রাম মন্দিরটাকেই জাতীয়তাবাদের সঙ্গে প্রবেশ করালো। ধর্মীয় সাংস্কৃতিক জাতীয়তাবোধ, সেটা প্রথম ওরা নিয়ে জাতীয়তাবাদ। এলো। হ্যাঁ, ধর্মীয় সাংস্কৃতিক জাতীয়তাবোধ, এটা কিন্তু খেলো মানুষ তো, তাই না? এটা বিজেপি সেখান থেকে একটা বিরাট উত্থান শুরু হলো। এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে সেটাকেই জাতীয়তাবোধকে কিভাবে করা যায়, পাকিস্তান থেকে পকটাকে কি করে কাড়া যায়, এই ধরনের চিন্তা ভাবনা বিজেপি আসার পরই এসেছে। কেউ এসব নিয়ে কোনোদিন মাথা ঘামায়নি। এবং বিজেপি আসার পর থেকেই আমরা দেখলাম যে
এই জল সিন্ধু নদীর যে জল, এটা কোনো অসম চুক্তি হয়ে আছে, এরকম কত চুক্তি হয়ে আছে আমাদের তো সব পাবলিক ডোমেনে আসে না সব সময়। তো আমরা জানি না এই তো জলটা যে এরকম ভাবে আমরা পাকিস্তানকে দিয়েছিলাম আমাদের, দেখুন জলটা তো আমরা পাচ্ছিলাম না না। আমাদের যে এই সিন্ধু নদী, ঝিলাম নদী, চন্দ্রভাগা নদীর জল তো ডোমেস্টিক পারপাস ছাড়া পুরোটাই তো পাকিস্তানে যেতে হতো না। এটা কেন করা? আমাদের কোনো খাল ছিল না। আমাদের যারা কৃষকরা তাদের কি হবে? বামপন্থীরা বলুক না, আমাদের কৃষকদের কথা কেন তারা ভাবে, তাই না? কৃষক তো আমাদের দেশেও আছে। হ্যাঁ, তাদের কথা তারা কিন্তু কেউ ভাবলো না। যাই হোক, এখন এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু এই জলচুক্তি স্থগিত তো এবারে হয়েছে। এই জলশক্তি অনেক দিন ধরেই কিন্তু এটা কিন্তু ভাবনা চিন্তা চলে আসছে যে এই অসম চুক্তিটা কেন, দেশের মানুষ আগে পাবে, পরের দেশ অন্য দেশ পরে, এই যে ভাবনাটা কিন্তু শুরু হয়ে গেছে অনেক দিন ধরেই। এবং পাকিস্তান যদি একটা সুন্দর বন্ধু রাষ্ট্র হতো তাহলে হয়তো এই জিনিসটা ঘটতো না। কিন্তু সে বারে বারেই ভারতকে বিব্রত করার চেষ্টা করছে, ভারতীয় অর্থনীতির উপরে নানান ধরনের সে আঘাত আনার চেষ্টা করছে। তার ফলেই কিন্তু এই সবগুলো এসেছে। বাংলাদেশ সম্বন্ধে এখন আমরা ভাবছি, বাংলাদেশ সম্বন্ধে এতকাল কোনোদিনই ভাবিনি আমরা। নানান কিছু বাংলাদেশের ব্যাপারে ভারতের আগ্রহ রয়েছে, এমনকি বাংলাদেশের স্বাধীনতাতেও ভারতের অবদান, সেটা কিন্তু কেউ প্রশ্ন করেনি। কত কোটি টাকা খরচা হলো, কি হলো, আমাদের গেম কি হলো, আমরা কোনোদিন কেউ প্রশ্ন করেনি, কেননা আমরা মনে করেছি এটা আমাদের কর্তব্য। কিন্তু এখন প্রশ্নগুলো আসছে যে আমাদের রিটার্নটা কি, আমাদের ডিভিডেন্ডটা। তো যাই হোক, তো এখন এখন যে জায়গায় আসতে চাইছি যে এই বাংলাদেশের সৃষ্টি, সেখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নিধন, সেইগুলো থেকে মানুষ কিন্তু, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু যথেষ্টই বুঝতে পারছে যে বিপদ যে প্রায় তারাও নিরাপদে নেই। নিরাপদ। তাদের এখানকার যারা হিন্দুরা মনে করছে বা বা অমুসলিম সম্প্রদায়ের মানুষ মনে করছে কেউই নিরাপদ নেই। তারপরে তাদের মধ্যে একটা ভাবনা চিন্তা যে আহ, জোটবদ্ধ হবার ভাবনা চিন্তা তৈরি হচ্ছে, এবং তারা মনে করছে যে বিজেপিকে হয়তো অনেকেই পছন্দ করে না, কিন্তু বিজেপি হচ্ছে একমাত্র দল যাদের সঙ্গে থাকা যেতে পারে। কেননা অন্যরা তাদের যে হিন্দু ওই এটা আইডেন্টিটি, হিন্দু সত্তাটাকে কেউ আর ওটা করবে না। বা আমরা, মানে আপনি যেটা রাজারা সুন্দরভাবে, একদিকে হিন্দুত্বের আইডেন্টিটি বা তার সঙ্গে জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ, সেটা কি বিজেপি, আপনি মনে হয় যে আগামী 26-এ ভোটের আগে আরো বেশি অ্যাগ্রেসিভলি এখানে এগিয়ে নিয়ে যাবে? অলরেডি আমরা দেখলাম পূর্ণম সয়ের বাড়িতে শুভেন্দু চলে গেছে, সেখানে গিয়ে গান বাজনা করছে সব জায়গায়। বিজেপির আজকে 7 জনের প্রতিনিধি দল যে শীতলকুচিতে কৃষক এসেছেন তার বাড়িতে চলে গেছে, যিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। ফলে বিজেপি এটা আরো অ্যাগ্রেসিভলি এগিয়ে নিয়ে যাবে। না দেখুন, দেখুন পূর্ণম সাউ যে যাকে ছেড়ে দিয়েছে, বিএসএফ সোলজার, পাকিস্তান রেঞ্জার্স ছেড়ে দিয়েছে, এটা বাধ্য হয়েই ছেড়েছে। আমাদের শক্তিতেই বুঝতে পেরেছে আর ওকে আটকানো যাবে না। আপনি, হ্যাঁ বুঝেছেন, যত শক্তিশালী হবেন তত কিন্তু আপনার আন্তর্জাতিক শ্রদ্ধাটা তৈরি হয়। হ্যাঁ, যে যার শক্তি নেই, দয়ায় চলে, তাকে কেউ বুঝেছেন মান্যতা কেউ দেয় না। সুতরাং পাকিস্তান ভেবেছিল যে এইভাবেই অনেকে টেনে রেখে দিয়ে ওকে বহুদিন জেলে রেখে দেবে, এটাই তারা ভেবেছিল। হ্যাঁ, এবং পণবন্দি করে কিছু ওদের কাজ উদ্ধার করবে। ওর হয়তো সামান্য কিছু ভুল হয়েছে, যাই হোক। তো এখন আমরা যে শক্তিটা দেখিয়েছি, এরপরে পাকিস্তানের মনে হয়েছে যে হয়তো ওকে রাখলে বিপদ আছে, ভারত হয়তো সেই ডেরায় হুম। আক্রমণ করে ছিনিয়ে নিয়ে যেতে পারে, এই ভয়টা ওদের ফলে রয়েছে। ফলে হ্যাঁ, এইটা হ্যাঁ, প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, তাহলে স্বাভাবিকভাবেই সেটা বিজেপি সেটা গ্রাউন্ডে নিয়ে যেতে চাইবে, যে এক শক্তিশালী হ্যাঁ, ভারতের কথা। হ্যাঁ, এখন এইগুলো, যেটা আমি বলতে চাইছি যে এইগুলো হয়তো বিজেপি নেতারা যদি বোঝাবার চেষ্টা করেন, তাহলে ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা বড় শক্তিশালী হয়েছে বলেই পূর্ণাম জৈন ফেরত এসেছে। এটা কোন লোকাল নেতা কাকে ফোন করেছেন হ্যাঁ, তার জন্য হ্যাঁ। মুক্তি পেয়েছে বা এইগুলো তো মানুষকে তো বোঝাতে হবে না, হ্যাঁ। কেন ডিভিডেন্ড তো সবাই নেবার চেষ্টা করবে, পাড়ার নেতা বলে আমি ফোন করেছিলাম, তোর পাশে আমি ছিলাম। হ্যাঁ, তো এইসব তো হবার সম্ভাবনা আছে না। কিন্তু এইগুলো তো পুনমজনী সাউয়ের ফ্যামিলি, আমি যতদূর দেখে মনে হয়েছে খুবই ইন্টেলিজেন্ট। তার ফলে তারা হয়তো বুঝতে পারছে তাহলে একটা ফ্যামিলির ব্যাপার তো নয়, এটা সারা না, তারা দেশের তো ভারতের। সরাসরি তার জন্য প্রধানমন্ত্রীকে হ্যাঁ, ধন্যবাদই জানিয়েছে বা হ্যাঁ, বিএসএফ সেটা কে তো দিয়েছে। ঠিক আছে, কিন্তু পরিবার বুঝতে পেরেছে। কিন্তু আপনাকে যে এটা অন্যদেরকেও বোঝা দরকার যে কাজটা সঠিক হচ্ছে না। যে লোকাল নেতাদের এখানে কোনো যোগাযোগ নেই, এটা এটা সম্পূর্ণ ভারতের স্বীকৃতি, তার বীরত্বের স্বীকৃতি।
এবং আগামী দিনে আমরা যদি আরো শক্তিশালী হই আমাদেরকে সবাই সমীহ করে চলবে, এটা তো মানতে হবে। সুতরাং আজকে যে ধরুন বালাকোট, কিছু মনে করবেন না, বালাকোট মানে 2019 সালে বিজেপিকে যে ডিভিডেন্ড দিয়েছে, কোনো সার্জিক্যাল স্ট্রাইকের কোনো ভিডিও ফিডিও তারা কিছু দেয়নি। তারা তখন মনে করেছিল এগুলো দেওয়াটা বিপজ্জনক হতে পারে, শত্রুপক্ষের কাছে প্রমাণ থেকে যাবে। তার ফলে কিন্তু তারা কিছু দেয়নি। কিন্তু এবার তারা বুঝেছে যে শত্রু আমার দেশে আছে, বিদেশে আছে। তো পাকিস্তানের আইএসপিআর যেভাবে, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন যেভাবে ভারতের বিরুদ্ধে নানান জায়গায় লেগেছে, মিথ্যা মিথ্যা প্রচার করছে বিভিন্ন পাওয়ারফুল সংবাদ মিডিয়াকে ব্যবহার করে, তার ফলে স্বাভাবিকভাবেই তখন আমাদের মিডিয়ার যারা আমাদের যারা সার্ভিসেস এর যারা অপারেশন, মিলিটারি অপারেশন ছিলেন, তারা এগিয়ে এসেছে। তারা এগিয়ে এসে একেবারে জানিয়ে দিয়েছে কি ঘটেছে, ভিডিও একেবারে ডকুমেন্টেড। না, এখন তো তো মানুষ তবু, দেখতেই পাচ্ছে। হ্যাঁ আমি এখন আর বলছি লুকানোর কোনো এখন তো, জায়গা নেই। না না, লোক মানে ওই বলছি ওইগুলো না হলে তো হতো না। না, আপনি মানুষ কোত্থেকে দেখবে? আপনি আপনি একটা চ্যানেলে যান, সেখানে দেখবেন যে ভারত হেরে গেছে এরকম দেখতে, আর একটা চ্যানেলে যান সেখানে হুম। ভারত জিতছে। এখন আপনাকে আস্থা, বুঝেছেন, গুজবটা তো একটা যুদ্ধের সময় বড় অস্ত্র। আপনি দেখুন এই যে ভারতের যে তিনটে মিলিটারি সার্ভিস এটা বললো, তার ফলে একটা আস্থা তৈরি হলো। তারপরে কি আস্থাটা কেমন হয় হবে আরো কনফার্ম করলো প্রধানমন্ত্রীর যে জাতীয় স্তরে বক্তৃতা। জাতীয় স্তরে জাতির উদ্দেশ্যে ভাষণ, কিন্তু ওটা আন্তর্জাতিক উদ্দেশ্যে ভাষণই আমি বলবো। লক্ষ্য হচ্ছে সারা পৃথিবীকে দুনিয়া রাখা, বলে রাখা যে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছি, আমি এইটা আমাদের দেশে এটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে করতে পেরেছি। তার ফলে একটা প্রমাণ এসে গেল, তাই না? এখন তাকে প্রধানমন্ত্রী অন্য কোনো দেশের পক্ষ থেকে তার মানে, হ্যাঁ, তার জবাব কিছু না, আসেনি। তার মানে যেটাই নিশ্চয়ই। বলেছেন সঠিক এবং বলেছেন, সুতরাং পাকিস্তানকেও এটাই গিলতে হচ্ছে হয়েছে, উদ্দেশ্য। পাকিস্তানকেও পুরোটা হ্যাঁ, গিলতে হ্যাঁ, হয়েছে। আমি বলছি সেটাই, যে এটা হচ্ছে যে এটা প্রমাণ করার জন্য তাহলে মানে যেটা ঘটে গেল, এখন দেশের যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো নেতা, লোকাল নেতা যদি বলেন কিছুই হয়নি, তাহলে ওটা ধূপে টিকবে না। বুঝেছি, প্রধানমন্ত্রী যে এবার কাজটা রাজাদা করে। টাইম শেষ হয়ে যাচ্ছে, এবার আসুন তৃণমূল। আমরা এতদিন ধরে দেখছিলাম যে তৃণমূল কংগ্রেস কিন্তু এতদিন ধরে কেন পহেলগাঁওয়ের নিরাপত্তা ছিল না সেই জন্য প্রশ্ন তোলা হচ্ছিল। কিন্তু অপারেশন সিন্দুরের পর তৃণমূল কংগ্রেস কিন্তু পুরোপুরি কেন্দ্রের পাশে, এমনকি ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন সেখানেও কিন্তু তৃণমূল বলছে না, ভারতের যা স্ট্যান্ড তারা সেটাই সাপোর্ট করে, এবং তৃণমূল শনিবার আর রোববার ওই সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করবে। আপনি তৃণমূলের স্ট্যান্ড কিভাবে দেখছেন? হ্যাঁ দেখুন, তৃণমূল ওরা তো ভেবেছিল যে পশ্চিমবঙ্গে, হ্যাঁ, সংখ্যালঘু ভোটে 30% প্লাস হচ্ছে 10-15% যদি উমেন ভোটার পাওয়া যায়, লক্ষ্মী ভান্ডার ইত্যাদি থেকে পাওয়া যায়, তাহলে চিরকাল বৈতরণ পার হয়ে যাবে। কিন্তু সেখানেও তারা মাঝে মাঝে দেখছে যে মুসলমানদের মধ্যেও নানান গোষ্ঠী তৈরি হচ্ছে, তাদের মধ্যে লেখাপড়া শেখার ফলে নতুন ভাবনা চিন্তা আসছে। ওই মুসলমান ভোটকে একেবারে পার্মানেন্ট হিসেবে ব্যবহার করাটা মুশকিল আছে। তাই তারা ঢুকে পড়লো হিন্দুদের এলাকায়, হ্যাঁ বুঝেছেন, সব হিন্দুত্ব তারা চালু কথা বলার চেষ্টা করলো। পুরীর যে জগন্নাথ মন্দির আছে, পুরীর জগন্নাথ ধাম, এখানেও একটা ধাম তারা বলার চেষ্টা করলো। ধাম তো বুঝছেন, এটা তো একটা বিরাট, তুমি হিন্দুদের করতে কি বিরাট ক্ষতি করে ফেললে। কেন, ধাম তো ওইভাবে হয় না। ধাম, চার ধাম আমরা জানি, চারটা, হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের, হ্যাঁ, যে শঙ্করাচার্য এগুলোকেই আমরা ধাম বলে থাকি। জগন্নাথ ধাম, হ্যাঁ, কাঞ্চি মঠ, বা আমাদের রামেশ্বরম ধাম, ওদিকে দ্বারকা ধাম, এদিকে বদ্রীনাথ ধাম, এইভাবেই উত্তর করা হয়ে হঠাৎ যে এটাকে ধাম বলে দেওয়া হলো, যে দীঘা ধাম, এটা তো পড়াশোনা করা উচিত ছিল। তার ফলে কিন্তু যারা আহ, ধর্ম সচেতন তারা কিন্তু দুঃখ পেলেন যে এটা কেন হয়েছে। আবার যেভাবে মন্দিরের কাঠটা চুরি করা হলো, সবাই বলছে কি রে ভাই, ধর্মস্থানেও চুরি। তার ফলে সেটাও একটা কিন্তু মানে হিতে বিপরীত হয়ে গেল। কিন্তু আমি এটা বলতে না, চাইছি আমার কথা ওরা হচ্ছে কিন্তু রাজাদা, এই যে ধরুন এরা মিছিলটা হ্যাঁ হ্যাঁ করবে। আসছি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি আসছি, সেই না, জায়গায় আসছি। আলটিমেট ওরা কিন্তু আলটিমেট ধর্মটাকে, ধরুন। ওরা কিন্তু হ্যাঁ, বলুন। ওরা কিন্তু বলুন। ওরা কিন্তু হ্যাঁ, একটু বলেনি আমি, হ্যাঁ, ওরা যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে সব হিন্দুত্বকে ব্যবহার করা। এবং ওরাও বুঝে গেছে যে যুদ্ধের এই যে জাতীয়তাবোধ, এটাও একটা মানে, ওরা যে বিরাট জাতীয়তাবোধের কথা বলে তা তো না, একটা রিজনাল পার্টি, তার জাতীয়তাবোধের কথা বলার কোনো জায়গা নেই, রিজনাল কথাই তাদের পক্ষে বলে, বা না, জয় বাংলা। কিছুদিন আগে ধরুন বিএসএফ কে নিয়েও তো প্রশ্ন তোলা হচ্ছিল, আগেও প্রশ্ন এয়ার স্ট্রাইক করেছে। নিয়ে প্রশ্ন তোলা এবং হচ্ছিল, যারা নানাভাবে প্রশ্ন যারা তোলা বিজেপির হচ্ছিল। বাইরের নেতারা আসছে তাদের বলেছে বাংলার বাইরের লোকেরা এসছে, জয় বাংলা, জয় বাংলা দিয়ে যারা বুঝিয়ে দিয়েছে তারা বাংলার বাইরে ভাবতে চায় না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই ভাবনাটা হয়তো সঠিক হয়তো হবে না। তাই হিন্দু এই যে যুদ্ধের যে ব্যাপারটা তৈরি হয়েছে,
সেখান থেকেও ডিভিডেন্ড নেওয়ার স্কোপ আছে, তাই তারা পথে নামছে। এবং সেখানে তারা মনে করছে যে এই 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 সময়ে যদি সাধারণ মানুষকে যদি সাধারণ মানুষ যারা যুদ্ধের ভারতের পক্ষে চলে গেছে তাদের বিজেপির দিকে চলে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ হিন্দুদের একটা বড় অংশ বিজেপির দিকে, এমনকি প্রগতিশীল অন্য সম্প্রদায়ের মানুষও বিজেপির দিকে চলে আসতে পারে। এই সময় ওরা জাতীয়তাবাদের জিগিরটাকে আবার পথে রাখার চেষ্টা করছে, সফট ন্যাশনালিজম সেটাকে ওরা ব্যবহার করার চেষ্টা করছে যাতে করে মানুষকে পাওয়া যায়। এখন দেখা যাক মানুষ কিভাবে ওদের এই এই ধরনের ভাবনা চিন্তা গুলো। তো রাজা, আমার এখানে আপনার যেটা হচ্ছে, এটা এটা বুমেরাং হয়ে যাওয়ার সম্ভাবনা নেই তো? কারণ আলটিমেট, ধরুন সেনাবাহিনী, তাদের কৃতিত্ব সবার, আর কি সবাই কুর্নিশ জানাচ্ছে, কিন্তু আর কি প্রধানমন্ত্রী তার নেতৃত্বে বা তার নির্দেশেই তো হয়েছে। ফলে এটা আলটিমেট সেই দিকে চলে যাওয়ার ব্যাপার নেই তো, যে এরপরে যখন বিজেপি আসবে, প্রধানমন্ত্রী বা বিজেপি নেতারা বলবে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে। আমি সেই জন্য বলছি যে জাতীয়তাবাদের হ্যাঁ, না, হাওয়াটা আপনি, যদি হ্যাঁ, ওঠে। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, যেটা আমি বুঝেছি, আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই জাতীয়তাবাদ তৈরি করতে গেলে কিন্তু আপনি কিন্তু পরোক্ষে যে বিজেপি মানে মোদি বা প্রাইম মিনিস্টার মোদি যে জিনিসটা করেছেন তাকেই সমর্থন করে ফেলছেন। কেননা এই যে আতঙ্কবাদের বিরুদ্ধে কড়া জবাব, এটা মোদির ডিসিশন। হয়তো পার্লামেন্টে সর্বদলীয় ভোটে সবাই হ্যাঁ হাত তুলেছে, হাত তুলে তো কাজ হয় না। সুতরাং নেতৃত্ব সফলভাবে যে নেতৃত্ব দিয়েছে, একেবারে যে জিনিসটা এতকাল ইসরায়েল করতে পারতো বা অন্য আমেরিকার মতন দেশ পারতো, আমরা একেবারে নিখুঁত ভাবে সেটা করেছি। এটা সবাই অবাক হয়ে গেছে। তো বুঝেছেন, এমনকি নিউক্লিয়ার রেডিয়েশনও হচ্ছে। ভূমিকম্প হওয়ার ফলে অনেকে মনে করছে বুঝি হ্যাঁ নিউক্লিয়ার লিকেজ হয়েছে। তো যাই হোক, সেটা তো আমরা করিনি। আমরা জানি আমাদের সঙ্গে প্রত্যেক বছরই পয়লা জানুয়ারি ডেটা দিতে হয় আমার কোথায় নিউক্লিয়ার ইনস্টলেশন আছে। পাকিস্তানও দেয়, আমরাও দিই। তার ফলে হ্যাঁ, আমাদের মধ্যে চুক্তি আছে, আমরা একে অপরের আঘাত করবো না। এতে ক্ষতি দু দেশেরই হতে পারে। হ্যাঁ, নিউক্লিয়ার রেডিয়েশনে নানান ক্ষতি হতে পারে। যাই হোক, কিন্তু আমরা সেগুলো তো করিনি। তো চুক্তি আছে। যাই হোক, অনেকে এরকম গুজব ছড়িয়ে দিয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা এলেন সেটাই ধরতে গিয়ে বলছি যে সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু, যদিও দেশবাসী সবাই পাশে আছে, সেনা লড়েছে, কিন্তু নেতা হয়েছে সঠিক নেতৃত্ব না দিলে তো এগুলো হয় না। এবং সঠিক নেতৃত্ব দিয়েছে কিন্তু প্রধানমন্ত্রী, এটা মানতেই হবে। তার যে টিম, এটা আপনাকে মানতেই হবে। বা আমি নাও মানি, এটা আমাকে, হ্যাঁ, এটাই হচ্ছে আমি সেটাই তথ্য। বলছি, আপনি হ্যাঁ, তার যখন ফলে করবেন যদি, হ্যাঁ, আলটিমেট হুম, হুম, সেই হুম, ফলটা অন্যদিকে চলে যাবে না তো? আপনি একটা ফল হ্যাঁ, আপনি আটকানোর তার চেষ্টা ফলে, করছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটা বলছেন যে এটা তো যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু আপনার বক্তব্য যে আপনি জাতীয় প্রধানমন্ত্রীকে সাপোর্ট করেছিলেন, হ্যাঁ, পার্টির নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় হাত তুলেছিল পার্লামেন্টে কোন প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং এ, বা প্রধানমন্ত্রীকে বলেছিল আপনি এগিয়ে যান। এইটা তো সারা ভারতবর্ষী মানুষ বলছে, এটাতে তৃণমূলের ক্রেডিট নেওয়ার কিছু নেই। হ্যাঁ, প্রণব জৈন যার কথা বললেন তিনি ফিরে এসেছেন, তৃণমূল যদি বলে আমরা ওকে ফেরত এনেছি, এটা হাস্যকর হয়ে যাবে। যারা বোঝে না, তথ্য খবর রাখে না, তারা অনেকেই তো এরকম মানুষ আছে, তারা হয়তো বলবে হ্যাঁ তৃণমূল খুব শক্তিশালী দল। কিন্তু সেইটাকে আপনি মানুষের অজ্ঞতার অ্যাডভান্টেজ নিচ্ছেন, সেটা তো রাজনীতি নয়। সেটা মানুষের অজ্ঞতার অ্যাডভান্টেজ নেওয়াটা আপনার দুর্বলতারই লক্ষ্য। তো যাই হোক, সে প্রসঙ্গে না গিয়েও যেটা বলা যায় যে সিপিএম জাতীয়তাবাদকে ব্যবহার করতে চাইছে না, মানে লেফট পার্টিরা তৃণমূল জাতীয়তাবাদকে ব্যবহার করতে চাইছে। কিন্তু এই জাতীয়তাবোধ ব্যবহার করতে গিয়ে তারা কিন্তু পরোক্ষে কিন্তু মোদিরই গুণগানই গাইতে বাধ্য হচ্ছে। না বললেও যে ইন্ডিয়া যে ভালো রেজাল্ট করেছে, আপনি জওয়ানদের কৃতিত্বটা কতটা দেবেন? হ্যাঁ, এই জওয়ানদের যদি নেতৃত্ব অন্য একজন দিত, হ্যাঁ, বা রাহুল গান্ধী যদি দিত বা অন্য কেউ দিত, এই সব ফল কি আসতো? হয়তো আসতো না। তো যে ধরনের মনোবল নরেন্দ্র মোদী দিতে পেরেছে, সেটা তো অন্য কেউ পারতো কিনা সন্দেহ আছে, বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ, ইন্দিরা গান্ধী যে নেতৃত্ব দিয়েছেন, আমি হাজারবার বলবো, অতুলনীয় নেতৃত্ব। হ্যাঁ, ওই ধরনের নেতৃত্ব অনেকদিন পরে নরেন্দ্র মোদীর মধ্যেই ভারত ভারত ফিরে পেয়েছে। এখন কংগ্রেসে যে বর্তমান নেতারা আছে তারাও এই ধরনের শক্তির অধিকারী, এই যদি কেউ বলে তাহলে তারা আহ, তাদের সম্বন্ধে হ্যাঁ, নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে বিশেষ কিছু বলার আমার থাকে না। তো যাই হোক, যারাই জাতীয়তাবাদের পক্ষে বলতে যাবে এই সময়, তারা কিন্তু পরোক্ষে বিজেপির দিকে ভোটটা টেনে দেবে। হ্যাঁ, রাজাদার একেবারেই সময় নেই, ফলে বোঝাই যাচ্ছে যে যত সময় এগোবে এই জাতীয়তাবাদের প্রচার কিন্তু আরো তীব্র হবে। বিজেপি তো তার মতো করে করবে এবং তৃণমূল কংগ্রেসও
বুঝিয়ে দিয়েছে তারাও পিছপা হবে না। এমনকি তারা ট্রাম্প ইস্যুটা পর্যন্ত তারা সামনে এনে সরকারকে কোন রকম অস্বস্তির মধ্যে ফেলছে না, যেটা কংগ্রেস বা সিপিএম করছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু এটা ঘিরে উত্তাপ বাড়বে। আর আমরা যেটা আলোচনা করছিলাম, সিপিএম কি ক্রমে এর থেকে পথ হারাচ্ছে জানা নেই। কারণ এগুলোর কি হবে বা না হবে, কতদূর যাবে, আমাদের জানতে হলে তো অপেক্ষা করতে হবে 2026 পর্যন্ত ভোট বাক্সে কি ফল হয়। তার আগে চলুন দেখি রাজনীতি আমাদের কোন দিকে টেনে নিয়ে যায়। রাজারা, অসংখ্য ধন্যবাদ। আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।